অন্তরে জাগেছ অন্তরজামি, তবু সদা দূরে ভ্রমিতেছি আমি। প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে সুপ্রভাত এবং স্বাগত জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে, এই মঞ্চে অবশ্যই তনুশ্রীর জায়গায় আমি রয়েছি আলোচনার সঙ্গে, এবং তার সঙ্গে রয়েছেন আপনাদের অত্যন্ত একজন প্রিয় শিল্পী। তার সঙ্গে আজকে আমি অনুষ্ঠান করছি, ওপার থেকে আপনাদের সাথে বসে দেখেছিলাম সুমন পান্থী। অনেক অনেক স্বাগত এবং সুপ্রভাত আপনাকে জানাই। আর রয়েছেন অবশ্যই তবলায় স্বাগতম দাকে সুপ্রভাত স্বাগত জানাচ্ছি, কিবোর্ডে এবং পিয়ানোতে দেবাশিস দাকে সুপ্রভাত স্বাগত। আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত স্বাগত জানিয়ে আমি সুবর্ণা শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ গান দিয়ে। আজকে যে গান দিয়ে শুরু করব এবং সমগ্র অনুষ্ঠানটি যাকে বিষয় করে আমরা থাকব তিনি হচ্ছেন প্রবাদ প্রতিম শিল্পী জর্জ বিশ্বাস, মানে দেবব্রত বিশ্বাস। তারই বিভিন্ন গান নিয়েই আজকে আমরা পথ চলব। আসলে রবীন্দ্রনাথ নিজেই বলে গিয়েছিলেন যে আমার গানে আমি কোনো ফাঁক রাখিনি। সেই জায়গা থেকে যে সংস্কৃতির কোলে আপামর এই বাঙালি সমাজ, বাঙালি সংস্কৃতি নিশ্চিন্তে আশ্রয় রাখতে পেরেছিল, সেই সংস্কৃতির নাম হচ্ছেন দেবব্রত বিশ্বাস, যিনি রবীন্দ্রনাথের গানের মন্দির সহজেই এই জনতার মিছিলে মানুষের মধ্যে মিশিয়ে দিতে পেরেছিলেন। আমি তারই বিখ্যাত সেই একটি গান দিয়ে অনুষ্ঠান শুরু করছি। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। জগে আমার গান আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা আমারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। বিষয় তাই জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালের জহিলোলে জোয়ার ভাটায় ভুবনে, অসীম কালের জহিলোলে জোয়ার ভাটায় ভুবনে, নারীতে মোর রক্তধারা লেগেছে তার টান। বিস্ময়ে তাই জাগে আমার গান আকাশ ভরা।
ভাবনার মাঝে অজানা রে করেছি সন্ধান বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ বাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে তাই জাগে জাগে আমার আকাশ ভরা। এটা একদম সত্যি কথা, মানে এই শব্দটাকে তুলেই বলি, বিস্ময় লাগে, সত্যি বিস্ময়ে তাই জাগে। কারণ দেবব্রত বিশ্বাস, জর্জ বিশ্বাস, যার কণ্ঠস্বরে আলাদা মাদকতা ছিল, যার কণ্ঠস্বরে ছিল রবীন্দ্রনাথের গান এবং তার সুর এবং বাণীকে অদ্ভুত ধরে রাখার ক্ষমতা। আজ বিষয়বস্তু অবশ্যই ইতিমধ্যেই দাদা বলে দিয়েছেন, আপনারাও জানেন। আজকে আমাদের বিষয়বস্তু বিশ্বভারতী মিউজিক বোর্ড এবং জর্জ বিশ্বাস। রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের তথ্য নিয়ে আমরা এগোচ্ছি, মিলিয়ে মিশিয়ে আমাদের আলোচনা চলবে। কিছু অভিজ্ঞতা এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে আমাদের আগামী প্রজন্মকে দায়ভার আমাদের জানানোর, কে ছিলেন জর্জ বিশ্বাস, কেমন ছিলেন তিনি। জর্জ বিশ্বাস সম্বন্ধে একটু আগেই শুরুতেই আমরা তার গানের পরিচিতি দিয়েই কিন্তু প্রবেশ করলাম দাদা। একটি কথা সত্যি যে তিনি যখন গান গাইতেন রবীন্দ্রসঙ্গীত, তার কথার মাত্রাটা অন্য জায়গায় চলে যেত। আসলে জর্জ বিশ্বাসের মানে রবীন্দ্রনাথের গানকে তুলনা করা হয়, মানে জর্জ বিশ্বাস, শিল্পী জর্জ বিশ্বাসকে তুলনা করা হয় মানে ইউহান সেবাস্তিয়ান বাখ বা পল রোবসন, যাকে আমাদের বাংলার জর্জ বিশ্বাসকে বলে রাখা হয়। মানে এই যে বাখ যখন তিনি ছিলেন কিন্তু জার্মানির মানুষ, এই বাখের সেন্ট ম্যাথুস প্যাশনকে যখন বহুদিন বাদে একজন বিশ্ববিখ্যাত ইহুদি সুরকার মেন্ডেলসন তিনি যখন আবার ফিরিয়ে আনেন, তখন সারা খ্রিস্টান সমাজ তাকে একঘরে করে দিয়েছিল। কিন্তু মাত্র 38 বছর বয়সে যখন এই মেন্ডেলসন যখন মারা যান, তার আগে তিনি বলে গিয়েছিলেন যে আমি মারা গেলেও আমাকে কেউ কোনোদিন ভুলতে পারবে না, কারণ আমি খ্রিস্টানদের জীবনের গান তাদের মর্মে আমি প্রবেশ করিয়ে দিয়ে গেছি, আমি একজন ইহুদি হওয়া সত্ত্বেও। ঠিক জর্জ বিশ্বাসও তাই। জর্জ বিশ্বাস এই রবীন্দ্র চর্চার পরিমণ্ডলের বাইরে যে সীমানা রয়েছে, এই সীমানা ছাড়িয়ে তিনি বিশাল জনস্রোতের মধ্যে রবীন্দ্রনাথের গানকে সম্পূর্ণ দ্রবীভূত করতে পেরেছিলেন। এটা একদম সত্যি কথা, কারণ আমরা যদি বছরটাকে হিসাব করি 1960 সাল, মানে একদম ধরে যদি বলি 1960 সাল থেকে কিন্তু ওনার জনপ্রিয়তা তুঙ্গে চলে গিয়েছিল, একদম 60-70-এর দশকটাই আমরা ধরতে পারি। এবং আরেকটি বিষয় বলি যে এটা সত্যি কথা যে জর্জ বিশ্বাসের সেই কণ্ঠস্বর মানুষের মনের ভিতরে জায়গা করে নিয়েছিল এবং তিনি আনন্দে গাইতেন। সব থেকে বড় বিষয় হচ্ছে তিনি মনের আনন্দে গাইতেন। রবীন্দ্রনাথের গানকে তিনি অন্তরে জায়গা করে দিয়ে কিন্তু মানুষের মনে জায়গা করেছিলেন। আর আরেকটি ওনার গুণ ছিল, সেটা অবশ্যই বলি, উনি কোনোদিন কোনো কষ্টকে, কোনো মানে শারীরিক দুর্বলতাকে প্রশ্রয় দেননি। উনি নিজে হাঁপানির রোগে ভুগছিলেন এবং তাতে আমরা জানি হাঁপানির যাদের হয় তাদের নিঃশ্বাসে যেহেতু প্রবলেম হয় খুব, সেক্ষেত্রে গান গাওয়াটা খুব কঠিন হয়ে যায়। সেই কঠিন সমস্যাকে সহজ করেছিলেন, তার মধ্যে থেকে উনি গান গেয়েছেন। এটাই বলে সেই গল্পে আমরা আসবো আবারও একদম আরেকটি গানের পরে।
যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যাহা পাই সেই যে আমি হারাই বারে বারে। আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যাহা পাই সেই যে আমি হারাই বারে বারে। আমি যখন তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে, তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে, বন্ধ তালা ভেঙে দেখি আপন মাঝে গোপন রতন ভার, হারাই না সে পার। আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই। প্রভাত আসে তাহার কাছে আলোক ভিক্ষা নিতে, সে আলো তার লুটায় ধরণীতে। প্রভাত আসে তাহার কাছে আলোক ভিক্ষা নিতে, সে আলো তার লুটায় ধরণীতে। তিনি যখন সন্ধ্যা কাছে দাঁড়ানোর ধোকারে, তখন স্তরে স্তরে ফুটে ওঠে অন্ধকারের আপন প্রাণের ধাম, মুকুটে তার পরেন সে রতন। আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যাহা পাই সেই যে আমি হারাই বারে বারে। আমি যখন আজকে এত বছর পেরিয়ে গিয়ে এখনো কিন্তু সেই গানে ভাসে জর্জ বিশ্বাসের গান। কোথাও যেন কপিরাইট উঠে যাওয়ার পরে নতুন করে উনি বেঁচে উঠেছেন। নিহত কপিরাইটের মানে আঘাতে নিহত জর্জ বিশ্বাস বেঁচে উঠেছে এখন আমার মনে হয়। আসলে জর্জ বিশ্বাস সেই মানুষ, মানে যেমন আমরা দেখতে পাই, একটু আগে পল রবসনের কথা বলছিলাম, যে পল রবসন উনি যেমন সেই দক্ষিণ আফ্রিকার সেই নিগ্রো আধ্যাত্মিকতাকে, হ্যাঁ, উনি সম্পূর্ণ মার্কিন শ্রমজীবী সংস্কৃতির সঙ্গে একদম মিলিয়ে মিশিয়ে দিতে পেরেছিলেন। জর্জ বিশ্বাসও ঠিক তাই। তিনি এই পূজা পর্যায়ের, বিশেষ করে রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের যেসব গান, তার যে ব্রহ্ম উপাসনার যেসব গান, সেই গানকে মানুষ তাকে মানে রবীন্দ্রসঙ্গীতের
যত মানুষ মানে রবীন্দ্রসঙ্গীত যারা শুনতে ভালোবাসেন, অনুরাগী যারা, তারা জর্জ বিশ্বাসকে যতই বলুন যে রবীন্দ্রসঙ্গীতের মৌলবাদের থেকে তিনি ব্রতভ্রষ্ট, কিন্তু তা নয়। তিনিও তার যেমন সেই গণসঙ্গীত, ঠিক এই পল রোবসানের মতো সেই যেমন একটা আলাদাভাবে বাঁক নিয়ে মানুষের সাধারণ জনতার মধ্যে মিশিয়ে দিতে পেরেছিলেন, ঠিক রবীন্দ্রনাথের গানকেও তিনি তাইভাবে পেরেছিলেন। একদম। এবং এই যে জনস্রোতে ভাসিয়ে দেওয়া বা মিশিয়ে দেওয়া জর্জ বিশ্বাসের চিন্তা ভাবনার থেকে কিন্তু এটা এসেছিল। এই নয় যে আমি ধারা ভেঙে বেরিয়ে আসছি, তা নয়। তার জন্য ওই যে বললাম একটু আগে অনুষ্ঠানের শুরুর দিকেই যে তিনি ভালোবেসে গানটা গাইতেন, তিনি গানটাকে অনুভব করে গাইতেন। পরবর্তীকালে আমরা শান্তিদেব ঘোষকেও দেখেছি, উনি কিন্তু বলেছিলেন যে হ্যাঁ, জর্জ বিশ্বাসের যে গানগুলি নিয়ে কথা বলা হচ্ছে উনি সঠিক ছিলেন। কারণ এই বিষয়ে একটি কথা পরে বলবো, কারণ সুমনদা খুব সুন্দর তথ্য দিয়ে এগোচ্ছেন, আমি ওই জায়গাটায় যাব না। আর গানের দিকে গিয়ে তারপর নয় আমরা আলোচনা। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চর সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চর সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সে যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সেই যে নাগাল পেলে পালায় টেনে লাগায় চোখে ধাঁধা, সেই যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সেই যে নাগাল পেলে পালায় টেনে লাগায় চোখে ধাঁধা। আমি ছুটবো পিছে মিছে মিছে, পাই বানাই পাই, আমি আপন মনে মাঠে বনে কোথাও হয়ে যায়। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তোরা পাবার জিনিস হাটে কিনিস, রাখিস ঘরে ভরে, চারে যায় না পাওয়া তারি হাওয়া, লাগলো কেন মোরে। তোরা পাবার জিনিস হাটে কিনিস, রাখিস ঘরে ভরে, চারে যায় না পাওয়া তারি হাওয়া, লাগলো কেন মোরে। আমার যা ছিল তা গেল ঘুচে, জানি তার চোখে, আমার পুরোই বুঝি পালায় খুঁজি বাকি তারি খুঁজে। আমার যা ছিল তা গেল ঘুচে, জানি তার চোখে, আমার পুরোই পুঁজি ভাবিস বুঝি মরি তারি শোকে। আমি আছি সুখে হাস্য মুখে, দুঃখ আমার নাই, আমি আপন মনে মাঠে বনে কোথাও হয়ে যায়। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। জর্জ বিশ্বাসের গান ধীরে ধীরে কেন বিশ্বভারতীর পক্ষ থেকে বারণ করা হলো রেকর্ড করার ক্ষেত্রে, সব গানের ক্ষেত্রে বলছি না, বারবার করে বলা হচ্ছে একটি বিষয়ে যে মনের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া রবীন্দ্রনাথকে, জর্জ বিশ্বাসের বিশাল বড় অবদান ছিল সে বিষয়ে। ওনার মতো করে উনি কিন্তু রবীন্দ্রসঙ্গীতকে দেখেছেন, তা বলে স্বরলিপির বাইরে নয়, এটা বলে দেওয়া খুব বাঞ্ছনীয়। একদিন জর্জ বিশ্বাস তার পছন্দের দুটি রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করবেন বলে বাড়ির থেকে বেরোচ্ছিলেন। সে সময় তার পথে বাধা হয়ে দাঁড়ায় বিশ্বভারতীর
মিউজিক বোর্ড থেকে আসা একটি চিঠি। কি ছিল সেই চিঠিতে? লেখা ছিল, বিশ্বভারতী মিউজিক বোর্ডের এই চিঠিতে লিখছে, আপনি যে দুটি গান রেকর্ড করতে চান এবং টেপে যে দুটি গান গেয়ে পাঠিয়েছেন অনুমতির জন্য, সেই দুটি গান রেকর্ড করার জন্য বিশ্বভারতী মিউজিক বোর্ড অনুমতি দিচ্ছে না। স্বাভাবিকভাবেই মন ভেঙে যাওয়ার প্রশ্ন, কেন দিচ্ছে না? কেন ওনার মতো একজন শিল্পীকে রেকর্ড করতে দেওয়া যাবে না তার এই পছন্দের দুটি গান? সেই কারণ হিসেবে কি লেখা ছিল আসবো। আমাদের বন্ধু আছেন, সুপ্রভাত, কে বলছেন? আমি মুক্তিদি বলছি। মুক্তিদি, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার। আমি কি বলছি জানো, আমি দেবব্রত বিশ্বাসের বাড়িতে গিয়েছিলাম। আমি একটা ব্যাংকে কাজ করতাম, তো সেই চাকরি ব্যাংকে সবাই মিলে গিয়ে ওনাকে অনুরোধ করেছিলাম যে গান করবো আমাদের ব্যাংকে বাৎসরিক একটা উৎসবে গান করার জন্য। কিন্তু তখন উনি কিছুতেই রাজি হননি গান করতে, কারণ তখন তিনি বলছেন আমাকে সবাই করে দিয়েছে, বিচ্ছিন্ন করে দিয়েছে, আমি রবীন্দ্রসঙ্গীত গাইতে জানি না। সে উনি বারবার অভিমান করে বলেছিলেন। এবং তখন তার বাড়ির অবস্থা দেখেছিলাম এবং শারীরিক অবস্থা দেখেছিলাম, দুটোই দেখে আমি অবাক হয়ে গেলাম যে তার কিচ্ছু নেই, একটা হারমোনিয়াম ছাড়া কোথাও কিচ্ছু নেই। এবং তাকে একটু যে দেখাশোনা করার কেউ নেই। একটি ভাগ্নে থাকতো, সে পড়াশোনা করতো। এই আচ্ছা, সে তো গেলই। ব্রাহ্ম সমাজে তার গান শুনতে গিয়ে আমি দেখেছি তিনি একটা গেরুয়া লুঙ্গি পরে ফতুয়া পরে গান করছেন। এটাও আমি নিজে চোখে দেখেছি। এবং তার সমস্ত জিনিস দেখে বুঝলুম তিনি শুধু গভীরভাবে রবীন্দ্রসঙ্গীতে ডুবে আছেন। আমাদের কিন্তু তিনি গান শোনালেন, আমাদের বসিয়ে গান শোনালেন, কিন্তু তিনি কিছুতে উৎসবে গান করতে যেতে রাজি হলেন না। এবং তার কথাবার্তার মধ্যে দিয়ে প্রচন্ড অভিমান আমি লক্ষ্য করেছিলাম সেদিন। করে আমাদের গান শুনলাম, মন ভরে তার গান শুনলাম, শুনে চলে এলাম। তাকে আনতে পারিনি। তো তার এই যে একটা সবকিছুকে অ্যাভয়েড, মানে কোনো কিছুই যেন তার কাছে শারীরিকও নয় মানসিকও নয়, কোনো কিছুই যেন তাকে স্পর্শ করতো না, এইটাই আমি লক্ষ্য করেছি। কিচ্ছু তাকে স্পর্শ করতো না, এটা খুব একদম সত্যি কথা, স্পর্শ করতো না। মনের কষ্টটা কিন্তু ওনার শেষ জীবন অবধি রয়ে গিয়েছিলেন। এই যে একটা শব্দ আপনি বললেন না, যে যশ বিশ্বাস বলেছিলেন আমি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি না, এটা ওনার মনের প্রচণ্ড কষ্ট, কারণ এই কষ্টটা ওনার ভিতরে বসিয়ে দেওয়া হয়েছিল। আজকে উনি এত বছর হয়ে গেছে ওনার মৃত্যুর, তবু উনি আমাদের মাঝখানে বেঁচে আছেন। পরজন্ম বলে তো একটা কথা থাকে, নিশ্চয়ই উনি জন্মগ্রহণ করেছেন, কিন্তু অন্তর আমাদের বলে তিনি যেটা ছিলেন, যা ছিলেন, যেভাবে ছিলেন, আমাদের মতো ছিলেন। এবং তিনি রবীন্দ্রনাথকে অন্যভাবে মানুষের সামনে তুলে ধরেছিলেন। অনেক ধন্যবাদ মুক্তিদি। আমরা সুমনদার কাছে আবার চলে যাব গানে। কোলাহল তোমার হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলাপ, কেবল মাত্র গানে গানে। কোলাহল তোমার হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলাপ, কেবল মাত্র গানে গানে। কোলাহল তোমার হলো,
রাজার পথে লোক ছুটেছে, বাঁচা কেনা হাত উঠেছে। রাজার পথে লোক ছুটেছে, বাঁচা কেনা হাত উঠেছে। আমার ছুটি অবেলাতে দিন দুপুরে মধ্যখানে কাজের মাঝে ডাক পড়েছে। কেন যে তা কেই বা জানে, কোলাহল তো বারণ হলো। এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলাপ। কেবল মাত্র গানে গানে, কোলাহল তো বারণ হলো। মোর কাননে অকালে ফুল উঠুক তবে, মুঞ্জরিয়া মধ্যদিনে মৌমাছিরা বাড়াক মৃদু গুঞ্জরিয়া। মোর কাননে অকালে ফুল উঠুক তবে, মুঞ্জরিয়া মধ্যদিনে মৌমাছিরা বাড়াক মৃদু গুঞ্জরিয়া। মন্দ ভালোর দ্বন্দ্বে কেটে গেছে তো দিন অনেক খেটে। মন্দ ভালোর দ্বন্দ্বে খেটে গেছে তো দিন অনেক খেটে। অলস বেলার খেলার সাথী এবার আমার হৃদয় জুড়ে বিনা কাজে ডাক পড়েছে। কেন যে তা কেই বা জানে, কোলাহল তো বারণ হলো। এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলাপ। কেবল মাত্র গানে গানে, কোলাহল তো বারণ হলো। একটা কথা বলি সুমনদা, এই যে মুক্তিদি আমাদের ফোন করেছিলেন, উনি অনেক কিছু সাক্ষী, কিন্তু আমাদের শুধুমাত্র এই অনুষ্ঠানে ফোনের জন্য উনি ফোন করেন তা নয়। এই যে জর্জ বিশ্বাসে উনি বাড়ি গিয়েছিলেন, ওনার সঙ্গে ওনার সাক্ষাৎ হয়েছে, কথা বলেছেন, কষ্টটা কিন্তু মারাত্মক। একজন আমরা বলি শিল্পী মানেই তার কিন্তু একটা আলাদা অনুভূতি শক্তি থাকে, এবং সে একটুখানি মানসিকভাবে কিন্তু খুব মানে সেনসিটিভ হয়, অনুভূতি অবশ্যই প্রবণ হয়। অবশ্যই। মানে জর্জ বিশ্বাস, মানে বলতে গেলে মানুষ জর্জ বিশ্বাসের আলোচনা করতে গেলে হয়তো শেষ হবে না একটি পর্বের ভিতরে। একদম দেখা যায়। আমরা একটা ফোন নিয়ে নিই সুমনদা। সুপ্রভাত, কে আছেন? সুপ্রভাত, আমি আভাদি বলছি, আভা বন্দ্যোপাধ্যায়, নিউ আলিপুর থেকে। হ্যাঁ নমস্কার আভাদি। হ্যাঁ, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো। তো সবসময় তোমাদের নিয়েই থাকি, সকাল থেকে আমার তোমাদের নিয়ে কাটে। আর এই সিজিমের যে একটা কি ভালো চ্যানেল, যেখানে আমিও সেখানে সম্মান পেয়েছি। তবে আজকে যে দুঃখের কথা আমাকে জানাতেই হচ্ছে, আমি মায়া সেনের ছাত্রী ছিলাম ৭৮ সাল থেকে ৮২ অবধি।
সেখানে জর্জদা আসতেন, মায়াদির আগের ক্লাসটা যখন শেষ হবে তার আগে আমি বাইরে বসে থাকতাম, জর্জদা এসে আমার পাশে বসতেন, লাঠি হাতে, একটা গেরুয়া লুঙ্গি আর পাঞ্জাবি, বসে গল্প টল্প হতে হতে আমি বললাম যে আমাদের কয়েকটা গান শেখাবার কথা। খুব দুঃখ করে বললেন, আমি তো রবীন্দ্রসঙ্গীত গাই না, আমি গান গাই, আমার 4টে ক্যাসেট বেরিয়ে গেছে, আমি গান গাই, আমি রবীন্দ্রসঙ্গীত গাই না। আমি বললাম, সারা পৃথিবীর লোক আপনাকে ভালোবাসে, আপনি গান গান না বললে তো হবে না। না, আপনি এ কথা বলবেন না, বিশ্বভারতী আমাকে এর থেকে বিতাড়িত করেছে, আমার ক্যাসেট ভেঙে দিয়েছে, আমার ডিস্ক ভেঙে দিয়েছে। কারণ আমি মানে এই যে দুঃখগুলো আমরা কাকে জানাবো, এই দুঃখ তো কারোকে আসল মানুষের সম্মান পায় না আমাদের দেশে, এটা যে কত বড় দুঃখের। কিন্তু আমরা কিন্তু জনসাধারণ কিন্তু বোকা নয়, তাদের কিন্তু কান আছে, তারা জানে রবীন্দ্রনাথ কি, রবীন্দ্রসঙ্গীত কি, আর কে তার আসল মূল্যায়ন করে। তো এই জন্যই বলছি যে ওনাকে বিশ্বভারতী কি করলো না করলো আমাদের কারোর কিচ্ছু যায় আসে না। আমাদের যে সম্মান ওনাকে নিয়ে, সেই সম্মান সারা জীবন শিখরে থাকবে। মানে এ জিনিস কারোকে কোনো ভাষা দিয়ে বোঝানো যাবে না। তো যাই হোক, আজকে তাকে সম্মান জানাই, তাকে প্রণাম জানাই। আর সুমন আমার ভীষণ ভীষণ প্রিয়, সুমনের গান হলেই আমি এখানে লাইন পেয়ে যাই, একটা অদ্ভুত ব্যাপার। আর তোমার সঙ্গে আমার ভালোভাবেই একটা চেনা জানা পরিচয়। সবাইকে আমি আমার শ্রদ্ধা জানাই। সুমন, ভালো করে গান শোনাও। ধন্যবাদ, আপনিও খুব সঙ্গে ভালো থাকুন। লাগলো ভাই, তোমরা সবাই ভালো থেকো। আপনিও ভালো থাকুন, অনেক ভালো থাকুন আভাদি, ভীষণ ভালো লাগলো। আর সত্যি এই মানে কি বলবো, অভিজ্ঞতাগুলো চলে আসছে আজকে জর্জদার আলোচনা করতে করতে। সুমনদা এক্ষুনি বলছে আসলে মানে বিশ্বভারতীকে না সেই সময় কিছুর মানে প্রভাবশালী রবীন্দ্রসঙ্গীতের একটা অংশ, সত্যি কথায় পরিভাষায় বলতে গেলে বিশ্বভারতীকে লালবাজার পুলিশ হিসেবে খাড়া করেছিল। একদম ঠিক। একজন মানুষ যার প্রতিভার বিচার করার আমরা হয়তো বলেও শেষ করে উঠতে পারবো না, কিন্তু এই যেমন বাকের কথাই বলছিলাম, বাক তিনি ছিলেন একজন অর্গান বাদক। তাকে যখন গির্জা থেকে বরখাস্ত করা হয়েছিল, যারা বরখাস্ত করেছিলেন তারা বলেছিলেন, আমরা তো প্রতিভা যাচাই করতে আসিনি, আমরা নিয়ম রক্ষিত হচ্ছে কিনা সেটি দেখতে এসেছি। কারণ বাকের তার যা প্রতিভা, সেখানে শুধু অর্গান বাজনার মধ্যেই সেটা সীমাবদ্ধ নয়, তার সুদূর বিস্তারী এক প্রভাব রয়ে গেছে। দেবব্রত বিশ্বাসও ঠিক তাই। তার বন্ধু প্রতিম হেমাঙ্গ বিশ্বাস, যিনি তার অত্যন্ত আইপিটি আন্দোলনের সময় অত্যন্ত কাছের মানুষ ছিলেন, তিনি বলতেন যে জর্জের কণ্ঠস্বর হচ্ছে সমুদ্র শঙ্খের মতো, যা নোনা জলের বাতাসে যেন একদম গভীর তলদেশ থেকে বেরিয়ে আসে। এ হেন শিল্পী কখনো মানুষ সে স্মৃতির অতলে চলে যেতে পারেন? কখনোই পারেন না, এটা সত্যি কথা সুমনদা। এই যে বললেন না নিয়ম রক্ষা হচ্ছে কিনা, আর লালবাজারের সঙ্গে তুলনা করলেন বিশ্বভারতী, তৎকালীন সময় একদম সঠিক। কারণ যখন ওরা সেরকম বিশ্বভারতীরও যারা এই পরীক্ষা নিরূপণ করতেন, তাদের কাজটা ছিল যে নিয়ম রক্ষার। কিন্তু যে নিয়ম রক্ষার ব্যাপারে প্রশ্ন তোলা হয়েছে, সব ব্যাপারটার মধ্যে একটা বিতর্ক থেকে গেছে। কারণ তিনি যে কখনো মানে নোটেশন বহির্ভূতভাবে গিয়েছেন তারও পরিষ্কার আভাস বলা হচ্ছে না। সেখানে বলা হচ্ছে যে তার গানে অতিরিক্ত মেলোড্রামা, অতি নাটকীয়তা এবং যন্ত্রানুষঙ্গের প্রবল দাপাদাপি। এখন আজকে এই যে দেবাশিস দা আজকে পিয়ানোর সঙ্গে বাজাচ্ছেন, রবীন্দ্রনাথ নিজে মনের দিক থেকে অনেক আধুনিক ছিলেন। সুতরাং তার গানে যে পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে পরীক্ষক নিয়োগ করতে হবে, সেই জায়গাটার ঊর্ধ্বে বলি যে সব থেকে বড় পরীক্ষক হচ্ছেন জনতা। অনেক পরীক্ষা নিরীক্ষা তো হয়েছে, কিন্তু জনতা যখনই দেখেছে মানুষ হচ্ছেন তার মূল পরীক্ষক, যখনই দেখেছেন যে তার মাপকাঠির বাইরে, যে স্ট্রাকচারের বাইরে যখন কোনো কিছু চলে যাচ্ছে, তখনই মানুষ প্রতিবাদ করেছেন। আজকে তো এই প্রতিদিনের রবীন্দ্রনাথ সেরকমই একটি মঞ্চ, যেখানে মানুষ, সাধারণ মানুষের প্রতিবাদ করে ওঠে। একেবারেই সত্যি কথা, একদম। এখন যে গানে যাচ্ছি, এই গানটি বলতে গেলে
জর্জ বিশ্বাসের মানে সঙ্গীত জীবনের বলা যায় যে শকুন্তলার আংটি। আমরা আবার আসবো এই গানে। আরেকজন বন্ধু এসে গেছেন আমাদের। সুপ্রভাত, কে আছেন? আমি সুচিতা দেব, গোলপাক থেকে বলছি। নমস্কার দিদি, বলুন। নমস্কার। আমার সিটিভিএন প্রোগ্রামে আমি রোজই দেখি, খুব ভালো লাগে। আচ্ছা, আমার শাশুড়ির থাকতেন বালিগঞ্জ প্লেসে, ওনারা জর্জ মামার সঙ্গে একসঙ্গে বড় হয়েছে, খুব ভালোবাসতেন শাশুড়িকে। তো আমাকে বিয়ের পর নিয়ে গেছিলেন উনি ওনার কাছে, আমাকে বলেছিলেন ওই লম্বুটার বউ তুই? হ্যাঁ। তো আমার হাজবেন্ড একবার প্রোগ্রাম করবে, ওনাকে বলেছিল যে জজ মামা একটা ফাংশন করব, তুমি গান করো। বলে আমার লইয়ে যাস না রে, ওখানে তো আমি গাইলে লোকে শুনবো না, একটা গাধারে দাঁড় করাইয়া মালা পরাইয়া ওকে দিয়ে গান গাওয়া, তাহলে লোকে খুব এনজয় করবে। মানে কত দুঃখে যে মানুষ এ কথা বলতে পারে সেটা আমরা আজ বুঝতে পারি। সত্যি বেচারা খুব কষ্ট। কি না সামান্য হারমোনিয়াম ইউজ করতেন, ওনার হাঁপানি ছিল, উনি একটু মিউজিক নিতেন। আজকাল যা মিউজিক হ্যান্ড, আমার দেখে জজ মামার জন্য দুঃখ হয়। বেচারা আজ বেঁচে থাকলে কি বলতেন, সত্যি আর কিছু আজ বলার বেঁচে নেই। থাকলে উনি হাসতেন, ধন্যবাদ। উনি বলতেন হ্যাঁ, যে আমি সেই। যা করে গেছি আজ সেটা হচ্ছে, আমি কত আগে করে গিয়েছি। এইটাই হলো আসল কথা। ভীষণ ভালো লাগছে দিদি ফোন করেছেন, আর আমাদের সত্যি আনন্দ লাগছে আপনারা অনুভূতিগুলো আমাদের জানাচ্ছেন বলে। আমাদের আর অনুষ্ঠানটা অন্য রকম হচ্ছে, সুমনদার তথ্য আমাদের এবং আপনাদের সঙ্গে মিলিয়ে ভীষণ ভালো। আমরা সরাসরি এই যে শকুন্তলার আংটি যেটা বলছিলেন ওই গানে মানে উদাহরণস্বরূপ, মানে এই গানটি যেমন ঋত্বিক ঘটক তার ছায়াছবি মেঘে ঢাকা তারা ব্যবহার করেছিলেন, কিন্তু দ্বৈত কণ্ঠে। এবং এই গানটার অবতারণা করতে গিয়ে অনেকগুলো ঘটনাই মনে পড়ে যাচ্ছে। যেমন যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে, যখন মেঘে ঢাকা তারা মুক্তি পায়, একই সময় মুক্তি পায় ক্ষুধিত পাষাণ। সেখানেও এই রবীন্দ্রনাথের এই গান ব্যবহৃত হয়েছে, কিন্তু সেখানে গিয়েছিলেন দ্বিজেনদা। দ্বিজেন্দার স্মৃতিকথা থেকে শোনা যায়, জানতে পারি আমরা যে নৈহাটিতে একটি অনুষ্ঠানে গিয়েছেন দ্বিজেন্দা, এবং তখন অনুষ্ঠানে একটা ট্র্যাডিশন মেনটেন হতো যে যারা আগে যাবে, যে শিল্পী তিনি আগে গান করবেন, তার পরবর্তী যারা আসছেন সেই ক্রমান্বয়ে সকলে স্টেজে উঠবেন। এমন সময় দ্বিজেন্দা স্টেজে উঠতে যাচ্ছেন, ঠিক তার 5 মিনিট আগে জর্জ বিশ্বাস এসে সেখানে পৌঁছে গেলেন এবং তিনি বললেন, আমার ভাইপো ভীষণ অসুস্থ, আমাকে এক্ষুনি চলে যেতে হবে, না তো আমি এক্ষুনি চলে যাব। দ্বিজেন্দা যথারীতি তার জায়গাটি ছেড়ে দিলেন এবং উদ্যোক্তাদের তার বলার সাহসই নেই জর্জ বিশ্বাসের মুখের ওপর কথা, না এখন আপনাকে স্টেজ দেওয়া যাবে না। জর্জ বিশ্বাস স্টেজে উঠে কি বললেন জানেন? স্টেজে উঠে বললেন, দ্বিজেনবাবু আমার অনেক আগে আইসেছেন, কিন্তু আমি এখন স্টেজে উঠলাম এই জন্য, কারণ যে রাতে মোর দুয়ারগুলি যে গানটা আপনারা শুনতেছেন, ওই গানটা যদি দ্বিজেনবাবু ওইটা গাইয়া দেন, উনি এত ভালো গাইবেন, তারপরে আমার গান আপনার লোকে কেউ শুনবো না। এই মানুষ ছিলেন জর্জ বিশ্বাস, মানে সরল মানুষ, একদম পরিষ্কার মনে। এবং যখন এই গানটি গেয়ে এবং আরও 2-3টি গান গেয়ে যখন স্টেজ থেকে নেমে আসেন, দ্বিজেন্দা লজ্জায় জর্জার সামনে কোনো কথাই আর বলতে পারেননি, তিনি বাকরুদ্ধ হয়ে গেছিলেন। এবং এই গানটি প্রসঙ্গেই বলা যায় যে ঋত্বিক ঘটক রবীন্দ্রনাথের যে এপিক ধর্ম, সেই ধর্মকে খুঁজে তিনি তার যে সঙ্গীত পরিচালনা ছিলেন জ্যোতিরিন্দ্র মৈত্র, তাকে দিয়ে তিনি বলেন এই গানটাকে আমি চাই জর্জ দাই এখানে গাক। কিন্তু এখানে তো আয়নার 2টি মুখ, গীতা ঘটক, জর্জ বিশ্বাস। এইখানেই কৃতিত্ব যে জ্যোতিরিন্দ্র মৈত্র এবং জর্জ বিশ্বাস, এনারা দুজনের যে যুগলবন্দিতে গানটি এমনভাবে ব্যবহৃত হলো এবং যার মধ্যে দিয়ে আজকে রবীন্দ্রনাথকে এই জ্যোতিরিন্দ্র মৈত্র এবং জর্জ বিশ্বাস তারা এই বিশ্বভারতীর ফুলমালার থেকে বার করে এনে ইতিহাসে রোজনামচাতে প্রতিষ্ঠা করলেন জর্জ বিশ্বাসকে এবং রবীন্দ্রনাথকেও। সেই গানটি আমি যাচ্ছি এখন।
যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। সবচেয়ে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, সবচেয়ে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালে কাহারো তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। অন্ধকারের ওই উপরে স্বপ্ন মানে, ঝড় যে তোমার জয় ভাজা আয় কি জানি, অন্ধকারের ওই উপরে স্বপ্ন মানে, ঝড় যে তোমার জয় ভাজা আয় কি জানি, সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি, সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি, ঘর ভরাম সুন্দর বুকের পরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। বিশ্বভারতী মিউজিক বোর্ড গান করতে দিলেন না, রেকর্ড করতে দিলেন না জজ বিশ্বাসকে, এই কথা বলে এক্সেসিভ মেলোড্রামা অ্যান্ড আননেসেসারি ইন্টারলিউডস মেক ইউর সং অ্যান্ড ডিস্টর্টেড। পরবর্তী সময় ধীরে ধীরে ব্রাত্য হতে বসলেন জজ বিশ্বাস। 1971 সালের শেষ গান রেকর্ড করলেন তিনি, কারণ তারপরে আর তার একক লড়াই করার ক্ষমতা ছিল না বিশ্বভারতীর এই কপিরাইটের চোখ রাঙানির বিরুদ্ধে। তিনি তার আত্মজীবনীতে একটি জায়গায় লিখছেন, তিনি বলছেন, আমি একদিন ঘরের মধ্যে বসে আছি, তখন আমারই ছাত্রী স্থানীয় এক সুন্দরী মেয়ে আমার ঘরে ঢুকে বললেন, আপনাকে একটা কথা জানাই, আপনার গান কিন্তু অ্যাপ্রুভ করেনি বিশ্বভারতী মিউজিক বোর্ড।
এসেছিলে তবু আসো নাই জানায় গেলে। এইখানে চঞ্চল বলে একটা কথা আছে, ওই চন শব্দটা আপনি এমনভাবে সুরে লাগিয়েছেন যেটা স্বরলিপিতে নেই, অতএব ওই গানটা আপনি ঠিক করে গান। জর্জদা সেই সুন্দরী গায়িকাকে এই কথাটা শোনার পর বললেন, ঠিক আছে আমি ভুল গেয়েছি, ভুল উচ্চারণ হয়েছে আমার, তাহলে আপনি গানটা গেয়ে শোনান, আপনার কাছে আমি স্বরলিপি দিলাম, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে চঞ্চলের চনটা কিভাবে উচ্চারণ হবে। তো ওই যিনি গায়িকা তিনি কিন্তু গাইতে পারলেন না। আসলে বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে ওই যে নিয়মের বাইরে আমি যাব না, গানের অনুভূতির মধ্যে না গিয়ে নিয়মটা এত বেশি প্রবল হয়ে গিয়েছিল জজ বিশ্বাসের ক্ষেত্রে। শান্তিদেব ঘোষ পরবর্তীকালে বলেছিল যে ওটা স্বরলিপির ভুল ছিল, উনি ঠিক গিয়েছেন, কিন্তু মুশকিল হচ্ছে বিশ্বভারতীর কাছে আইনসিদ্ধ ক্ষমতা ছিল, অধিকার ছিল, তাই তিনি গাইতে পারলেন না। তিনি ব্রাত্য হয়ে গেলেন, তার রেকর্ড ধীরে ধীরে ব্রাত্য, এমনকি তিনি মনের দিক থেকেও ব্রাত্য হয়ে গেলেন। আমার মনে হয় সুমনদা এটা এই যে তুমি বলছিলে না যে অর্থ বুঝে গাওয়া, এই জায়গাটার এই কথার বলতেই বিশিষ্ট আবৃত্তিকার প্রদীপ ঘোষের স্মৃতিকথা মনে পড়ে গেল। প্রদীপদা মানে জর্জদার খুবই কাছের মানুষ ছিলেন এবং প্রায় জর্জার বাড়িতে যেতেন। প্রদীপদার স্মৃতিকথন থেকে জানতে পারি যে প্রদীপদার কাছে জর্জদা মাঝে মাঝেই ডেকে পাঠাতেন, ডেকে বলতেন, শোনাতেন গানগুলো। যেমন আজি শ্রাবণ ঘন গহন মোহে, এই গানটি শোনাতে গিয়ে উনি বলছেন, আমি শোনালাম, তুমি কি বুঝলা? বললেন যে হ্যাঁ এটি একটি বর্ষার গান, একটা বর্ষার আবহ তৈরি করছে, খালি তাই। আমি যদি গানটার মধ্যে এই কথা এমন করে না কই যে একটা মাইয়া রাতের অন্ধকারে এই বৃষ্টির মধ্যে ঘর ছেলে পালাইয়া যাইতেছে, সে কি মল বাজাইয়া বাজাইয়া পালাইয়া যাবে? সে তো চুপি চুপি পালাইয়া যাবে। সুতরাং আমার ভয়েস থ্রোয়িং তো সেই রকম হবে, সে শ্রাবণ আজি শ্রাবণ ঘন গহন মোহে, কথাগুলো থ্রোয়িং এর মধ্যে একটা পরিমিত পদক্ষেপ যেরকম পড়ে তার একটা আভাস থাকবে। এই ছিলেন জর্জ বিশ্বাস। আবার মনে পড়ে, যদি তারে নাই চিনি গো সে কি, একজন গায়িকা গাইছেন, প্রদীপদা বলল, তাকে তিনি বলছেন, তুমি ওই সে কি কথাটার মধ্যা শাকি শাকি করছো কেন? তুমি নিজেই তো শাকি 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 হয়ে যাইতেছ, এখানের মধ্যে তো একখানা মানে হ্যাঁ কি না এর মাঝামাঝি একটা ব্যাপার রয়েছে, একটা প্রশ্ন, সের উপর জোর দাও তবে তো কি বেরিয়ে আসবে। এই ছিলেন জর্জ বিশ্বাস। ছিলেন মানে আজকে আমরা আমাদের মানে কথাগুলো শুনছি, আমার গায়ে কাটা দিচ্ছে যে আমাদের সত্যি আগামী প্রজন্ম তোমাদের শেখার দরকার, আমাদেরও শেখার দরকার যে গান বুঝে গাইতে। স্বয়ং রবীন্দ্রনাথ নিজে বলেছেন, আমি গানের কথাগুলোকে মানে রবীন্দ্রনাথের গানের কথা সুর নির্ভর, সুর কথা নির্ভর, দুটোই কিন্তু স্বয়ং সম্পূর্ণ। সেটিকে বোধহয় জর্জ বিশ্বাস অন্তর থেকে গ্রহণ করেছিলেন এবং সত্যি তিনি সেভাবেই প্রকাশ করেছিলেন। আমরা চলে যাব এবার যে গানটি গাইছি, এই গানটিও আরেকটি ইতিহাস। জর্জ বিশ্বাসের খুব নিকট বন্ধু ছিলেন ঋত্বিক ঘটক, এবং ঋত্বিক ঘটক তিনি তার জর্জদা অন্তঃপ্রাণ ছিলেন। তিনি তার বহু চলচ্চিত্রে মানে জর্জদাকে ছলনা করে তার কাছ থেকে গান বার করে নিয়েছেন। জর্জ বিশ্বাস কিছুতেই রাজি হতেন না গান গাইতে, কিন্তু ছলনা করে তাকে বলতেন, হ্যাঁ আমি অভিনয়ের পার্ট দেব, এই বলে ছলনা করে কয়েকবার বেশ গান বার করে নিয়েছেন। তাই 1972 সাল বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে রবীন্দ্র সদনে যখন অনুষ্ঠান হয়েছিল, সেই বাংলাদেশের মানুষের জন্য তিনি গেয়েছিলেন কেন চেয়ে আছো গো মা। সেই অনুষ্ঠানের স্মৃতিকথা তৎকালীন রবীন্দ্র সদনের প্রশাসন আধিকারিকা শ্রীমতী তপতী মুখোপাধ্যায়ের স্মৃতিকথা থেকে জানতে পারি যে এই গানের মধ্য দিয়ে মানে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানে মুক্ত আকাশ এবং মাটি জর্জদার এই গান শুনে যেন কাছাকাছি আসতে পেরেছিল, এবং সেখানেই হাজির ছিলেন ঋত্বিক ঘটক। তিনি জর্জদা সেদিনকার ওই গানের মধ্য দিয়ে তাঁর অশ্রু সজল নয়নে
তিনি যেন কোথায় একটা প্রবাসীর ঘরে ফেরার একটা আহ্বানের ডাক তিনি খুঁজে পেয়েছিলেন, এবং তিনি তখনই ঠিক করে নেন তার একটা কোনো ছবিতে ব্যবহার করবেন। যখন যুক্তিতক্ক গপ্প ছবিটার যখন কাজ শুরু করবেন, জর্জদাকে যখন উনি অনুরোধ করতে যান যে এই গানটা গাইবার জন্য, তিনি সত্যি তখন একটু অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন। জর্জ বিশ্বাস বলেন, তিনি তার দলবল এবং সবাইকে বলেন, এই ঘর থেকে বাইরে যান, এটা কি মাতালের ঘর পাইছেন, বাইরে যান। সেদিনেরকার মতো ঋত্বিকবাবু তো চলে যান, তিনি তো ছাড়ার পাত্র নন। তিনি যখন পরে একদিন ভালোভাবে গিয়ে জর্জদাকে গিয়ে বললেন, জর্জদা এই গানটা আমি আপনাকে দিয়ে গাওয়াতে চাই, তিনি তো কিছুতেই রাজি হচ্ছেন না, এবং তখন তার হাঁপানির টানটা প্রচুর বেড়েছে। সেই সময় প্রায় রেকর্ডিংয়ের দিন তিনি জর্জদাকে প্রায় পাঁজা কোলা করে নিয়ে সেই রেকর্ডিংয়ের স্টুডিওতে জর্জদাকে নিয়ে যখন হাজির করেন, তখন জর্জদা বললেন, আমারে নিয়ে এই অত্যাচারটা না করলেই পারতেন। এবং উনি খুব একটা ছাত্রছাত্রীদেরকে তার রেকমেন্ডেশনে তারা বড় হোক তিনি চাইতেন না। তিনি পাশাপাশি ছাত্র সুশীল মল্লিককে গানটা তুলিয়ে রেখেছিলেন। তখন এই যে গানটা আমরা শুনি, প্রথম দু লাইন যুক্তিতক্ক গপ্প ছবিতে ঋত্বিক ঘটকের মানে লিপে প্রথম দু লাইন জর্জ বিশ্বাসের গাওয়া, বাকি অংশটুকু সুশীল মল্লিকের গাওয়া। সেই গানটি এই স্বাধীনতার প্রেক্ষাপটে কতখানি গুরুত্বপূর্ণ দেখো। কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা, তেরা চাহে না তোমারে চাহে না যে, আপন মায়েরে নাহি জানে, এরা তোমায় কিছু দেবে না, দেবে না, মিথ্যা কহে শুধু কত কি ভানে, কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা। তুমি তো দিতেছ মা যাচ্ছে তোমারি, স্বর্ণ শস্য তব জাহ্নবী বাড়ি, তুমি তো দিতেছ মা যাচ্ছে তোমারি, স্বর্ণ শস্য তব জাহ্নবী বাড়ি, জ্ঞান ধর্ম কত পূর্ণ কাহিনী, জ্ঞান ধর্ম কত পূর্ণ কাহিনী, এরা কি দেবে তোরে কিছু না, কিছু না, মিথ্যা কহে শুধু হীন পরাণে, কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা। মনের বেদনা রাখো মা মনে, নয়ন বারিণী বার নয়নে, মুখ লুকাও মা ভুলি শয়নে, ভুলে থাকো যত হীন সন্তানে, শূন্য পানে চেয়ে প্রহর গনি গনি, দেখো কাটে কিনা দীর্ঘ রজনী, শূন্য
পানেছে প্রহর গনি গনি, দেখো কাটে কিনা দীর্ঘ রজনী। দুঃখ জানায় কি হবে জননী, দুঃখ জানায় কি হবে জননী। নির্মম চেতনা হীন পাষাণে কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা। এরা চাহে না তোমারে, চাহে না যে আপন মায়েরে নাহি জানে। এরা তোমায় কিছু দেবে না, দেবে না, মিথ্যা কাহে শুধু কত কি ভানে। কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা। বিশ্বভারতী মিউজিক বোর্ড এবং জর্জ বিশ্বাসকে নিয়ে আমরা পথ চলছি। নতুন করে তাকে আমরা আবার আমাদের মাঝখানে নিয়ে এসেছি, একদম জীবিত করে, সুমনদার হাত ধরে। খুব সুন্দর তথ্য এবং গানের সঙ্গে চলছি। সুমনদার সঙ্গে রয়েছেন অবশ্যই দেবাশিসদা, স্বাগতমদা, আপনারা, আমি। আগে একটা সুমনদার গান শুনে নি, আবার আলোচনায় যাব। এই গানটি শুরুর আগে একটা কথাই বলে নিতে চাই, যে গানটি এবার গাইব একটি প্রেমের গানের মধ্য দিয়ে ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক সুষমা আনা যায় আমাদের এই বাঙালি সংস্কৃতিতে। সারা বিশ্বের পল এলুয়ার কিংবা পাবলো নেরুদা কিংবা ভ্লাদিমির মাইকোভস্কির ছাড়াও যে গায়ক ভেবেছেন তিনি কিন্তু দেবব্রত বিশ্বাস। তিনি এই গানটি যখন 1970 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আন্দোলনের সভায়, রাত্রির নাকি 11:30, তাঁরই শিষ্য সঞ্জয় মুখার্জির স্মৃতিকথন থেকে জানতে পারি যে তখন তিনি যখন এই গানটি গেয়েছেন, গানটির একটি জায়গা আছে না, মম জীবন যৌবন, হ্যাঁ, মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশিতিনী সম। পরে আসছে মম দুঃখ বেদন, মম সফল স্বপন। তিনি হঠাৎ গাইতে গাইতে গাইলেন মম সকল স্বপন। অনেক সুন্দরীরাই ভেবেছিলেন বোধহয় তিনি ভুল করে হয়তো জায়গাটি গিয়েছেন, কিন্তু জর্জ বিশ্বাস নিজে বিশ্লেষণ করে বুঝিয়েছিলেন না, তিনি ভুল করেননি। আসলে এই মানুষের মধ্যে, প্রত্যেক পুরুষের মধ্যে যে সুপ্ত সকল শয়ন প্রিয় নারীর সৌরভের জন্যই অপেক্ষা করে থাকে, এবং প্রিয় নারীর সেই সৌরভের মধ্যেই সেই স্বপ্ন সফল হয়। তিনি নিজে এইভাবে গানকে মানুষের চোখের সামনে তুলে ধরতেন। মানে ঋত্বিক ঘটকের কথায়, গানের বাণীর মধ্যে তিনি ছবি দেখতে পেতেন। সেই গান এবার যাচ্ছি। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে মম জীবন যৌবন
মম অখিল ভুবন মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে চাহিবে কাকি তব করুণ আখি তব অঞ্চল ছায়া মোরে রহিবে আকি মম দুঃখ বেদন মম সফল সফল মম দুঃখ বেদন মম সফল সফল তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। দেবব্রত বিশ্বাস তার বিদায়বাণীতে বলছেন, গান গেয়ে যে অকুণ্ঠ দেশবাসীর ভালোবাসা সারা জীবন কুড়িয়ে আমি ধন্য হয়েছি, তাদের কাছে আমার বিনীত মিনতি, তারা যেন আমায় দোষারোপ করে আমার প্রতি অবিচার না করেন। তবে বিশ্বভারতীর এই কপিরাইট পেশি শক্তি এবং অদ্ভুতভাবে রবীন্দ্রনাথকে কুক্ষিগত করে রাখার একটা অধিকার, সেটা ধীরে ধীরে মুছতে শুরু করলো দেবব্রত বিশ্বাসের মাধ্যমে। কারণ তাকে যারা ভালোবাসেন, তার গুণমুগ্ধ শ্রোতা দেশ বিদেশে তার গান রেকর্ড করে রাখতে থাকলেন। 1991 সালটি ছিল দেবব্রত বিশ্বাসের বা জর্জ বিশ্বাসের চলে যাওয়ার 50 বছর পূর্ণ। সেই সময়ই জর্জ বিশ্বাসের ভাবনা ভুবনের ওপর থেকে বিশ্বভারতীর অধিকার উঠে গেল। কারণ এটা আমরা বুঝি, বিশ্বভারতী কিন্তু পরবর্তীকালে চেষ্টা করেছিল এবং সরকারের কাছে আবেদন করেছিল যাতে কপিরাইটের সময়সীমা বাড়ানো হয়, এবং আবেদন রেখে আরও 10 বছর বাড়ানো হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত 2001 সালে রবীন্দ্রনাথের মৃত্যুর 60 বছর পূর্ণ হতে সেই কপিরাইটের সময়সীমা, দ্বিতীয়বার বাড়িয়ে চলা সময়সীমা আবার সমাপ্ত হয়। কারণ এইটা থেকে অনেক অনেক রেভিনিউ আসতো, অর্থ, এটা আমাদের বুঝতে হবে। কারণ রবীন্দ্রনাথের গান, আঁকা, তার লেখা সব কিছুই যেন অদ্ভুতভাবে বিশ্বভারতী সম্পদ হয়ে গিয়েছিল। সেই অর্থতে টান পড়া আর কি। যাই হোক, আমরা আবার চলে যাবো একটি গানে। জর্জ বিশ্বাস সম্পর্কে বলতে গেলে এই কথা খুব মনে আসে, একবার রবীন্দ্র সদনে ওনার এক একক অনুষ্ঠানে উনি যখন গেয়ে বেরোলেন, ওনাকে যখন সকলে প্রশস্তি করলেন, ওনার এক শিষ্যকে, উনি একটা কথা বলেছিলেন আসলে, এবং যখন উনি গাইতেন তখনই অডিয়েন্সের আলো জ্বেলে দিতে বলতেন। কারণ উনি সবসময় শ্রোতার চোখের দিকে তাকিয়ে গান করতেন। উনি এই কথাটা বলতেন, ব্যাখ্যা করেছিলেন, আমি যখন গান গাই তখন আমি মনে করি আমি একজন ব্যাটসম্যান এবং শ্রোতারা হচ্ছেন বোলার, এবং আমার সঙ্গে যারা সঙ্গত করছেন তারা হচ্ছেন ফিল্ডার। শ্রোতাদের চোখের দিকে তাকিয়ে, ব্যাটসম্যান যেমন বোলারের চোখের দিকে তাকিয়ে বুঝে যায় যে কি ডেলিভারি করতে চাইছে বোলার, আমিও শ্রোতার চোখের ডেলিভারি বুঝে কোন গানের মধ্য দিয়ে সেই বলকে শ্রোতার মনের একদম অন্তর ছাড়িয়ে গ্যালারিতে এক্সট্রা কভার ড্রাইভ দিয়ে ছক্কা মারবো, নাকি স্কোয়ার কাট করব, নাকি পুল করব, আমাকে ঠিক করেই গান গাইতে হয়।
এরম মজার মানুষ ছিলেন। এবারে অসাধারণ। গানে যাই। এ মনিহার আমার নাহি সাজে, এ মনিহার আমার নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিড়তে গেলে বাজে, এ মনিহার আমার নাহি সাজে। কণ্ঠ যে রোধ করে, সুর তো নাহি স্বরে, কণ্ঠ যে রোধ করে, সুর তো নাহি স্বরে, ওই দিকে যে মন পড়ে রয়, মন লাগে না কাজে, এ মনিহার আমার নাহি সাজে। তাই তো বসে আছি, এহার তোমায় পরাই যদি, তবে আমি বাঁচি। তাই তো বসে আছি, ফুলমালার ডোরে, বরিয়ালা মোরে, ফুলমালার ডোরে, বরিয়ালা মোরে, তোমার কাছে দেখাইলে মুখ মণিমালা সাজে, এ মনিহার আমার নাহি সাজে, এরে পড়তে গেলে বাজে, এরে ছিড়তে গেলে বাজে, এ মনিহার আমার নাহি সাজে। জর্জ বিশ্বাসের কণ্ঠে মণিহার অবশ্যই সাজত, কারণ তিনি তার যোগ্য ছিলেন। বিশ্বভারতীর একটি কথা অবশ্যই বলি যে তারা আর্থিক চাপে পড়ে গেলেও পাণ্ডুলিপি যখন প্রকাশ করলেন রবীন্দ্রনাথের, তা আমাদের কাছে একটা আলাদা জায়গা। তার কারণ রবীন্দ্রনাথের নিজে হাতে লেখা পাণ্ডুলিপি, শেষের কবিতার প্রথম পাণ্ডুলিপি প্রকাশ। এবং ধীরে ধীরে আজকে আমরা এতটা সময় পেরিয়ে এসেছি, আজকে জর্জ বিশ্বাসকে মনে করতে হবে, তার কারণ সময় বলছে তাই। আমাদের অনেকটা এগিয়ে দিয়েছিলেন তিনি। একদম শেষ লগ্নে আমরা সুমনদার কাছে চলে যাব এবং জর্জ বিশ্বাসকে স্মরণে রেখে চিরকালের মধ্যে আমাদের মনের মধ্যে আমরা রেখে দিয়ে বিদায় নেব অনুষ্ঠান থেকে। তাহলে শেষ গান আমি গাইছি। জর্জ বিশ্বাস যখন শেষ সংবর্ধনা সভায় এসেছিলেন রবীন্দ্র সদনে আমাদের কিংসুকের আয়োজনে, সেখানে তিনি হেমন্ত মুখোপাধ্যায় তাকে এনেছিলেন এবং তিনি মঞ্চে উঠে বলেছিলেন যে আমি হেমন্ত কইল আমি সারা ভারত বিখ্যাত শিল্পী, তাহলে ও তো পৃথিবী বিখ্যাত শিল্পী, কারণ কি ও ওয়েস্ট ইন্ডিজ গেছে, আমি তো যাই নাই, সুতরাং আমি আমার সমস্ত সংবর্ধনা আমি হেমন্তরে দিয়া দিলাম। তা এই গানের মধ্যে দিয়ে আমি শেষ করি। ভরা থা ভরা থা শ্রী
বিদায়ে পাত্রখানি ভরা মিলনের উৎসবে ফিরাই দিও আনি ভরা বিষাদের সৃজানে নীরবের মর্মতানে বিষাদের সৃজানে নীরবের মর্মতানে গোপনে উঠুক ফলে হৃদয়ের রূপান বাণী গোপনে উঠুক ফলে হৃদয়ের রূপান বাণী ভরা যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা সারাদিন সঙ্গ পানি সুধার ঢালবে মনে পরাণের পত বনে বিরহের